ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো রিডার্স, আজকে দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা দ্য স্নেল, যেটি উইলিয়াম কপারের লেখা। এই কবিতাটির একদম ইন ডিটেলস, লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড এবং প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ বেঙ্গলি অ্যানালাইসিস করব। আমি এই বেঙ্গলি অ্যানালাইসিসটা এতটাই সহজ করব, তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখো, তাহলে এই ভিডিও বোঝার ক্ষেত্রে তোমাদের সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকবে না। আমি কথা দিতে পারি, এই ভিডিওটি যদি তোমরা একদম খুবই মনোযোগ দিয়ে দেখো, তাহলে আগামী 2026 মাধ্যমিক পরীক্ষায় যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে, তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর ইজিলি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। 2026 মাধ্যমিক পরীক্ষার ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত দ্য স্নেল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতাটি 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তো তার পূর্বে কবি পরিচিতি এবং সেই সঙ্গে কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আলোচনা করা খুবই প্রয়োজন। তো প্রথমে আমি কবি পরিচিতি এবং এই কবিতা সম্পর্কে কবির যে মনোভাব, সেটাই নিয়ে আমি প্রথম আলোচনা করছি। দ্য স্নেল কবিতার কবি হলেন উইলিয়াম কপার। এই উইলিয়াম কপার 1731 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1800 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছেন। তো উইলিয়াম কপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। তার সময়ে উইলিয়াম কপার হচ্ছে একজন মোস্ট পপুলার, সবচাইতে জনপ্রিয় একজন কবি ছিলেন। কপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লাইভস অফ পিপুল। অর্থাৎ 18th সেঞ্চুরিতে নেচার পোয়েট্রি অর্থাৎ কবিতা, প্রকৃতি বিষয়ক যে কবিতা লেখা হতো, অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অর্থাৎ ইংল্যান্ডের গ্রামাঞ্চল, অ্যান্ড এভরিডে লাইভস অফ পিপুল এবং ইংল্যান্ডের গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে যে কবিতা লেখা হতো, সেই বিষয়টাকে তিনি সম্পূর্ণভাবে মোড়টাকে অর্থাৎ গতিটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিলেন। এক কথায় 18th সেঞ্চুরিতে নেচার পোয়েটরা ইংল্যান্ডের গ্রামাঞ্চল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে যে কবিতা লিখতেন, সেই লেখার বিষয়টাকে তিনি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিলেন। তিনি তার গতিটা সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক, এবং তার যে ফেমাস যে বিখ্যাত যে লেখাগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। দ্য পোয়েম টেক্স ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই যে কবিতা, এই কবিতাটাকে তিনি সম্পূর্ণভাবে একটা স্নেল হচ্ছে শামুক, শামুকের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এই কবিতাটা আলোচনা করেছেন। হোয়ার ইট ইজ সিন টু এ লিড, হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, শামুক সম্পূর্ণ তার নিজস্ব জীবনে সেলফ সাফিসিয়েন্ট, তার ব্যক্তিগত জীবনে সে যতটা ক্ষমতা পেয়েছে, যতটা বৈশিষ্ট্য পেয়েছে, সেটাকে নিয়ে তিনি সন্তুষ্ট থেকেছেন। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমরা এটাকে অবজার্ভ করার বা পর্যবেক্ষণ করার একটা অনুমতি পেয়েছি বা সুযোগ পেয়েছি। ইন মাইনিউট ডিটেল, বিস্তারিতভাবে। দ্য স্নেল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লাইভস, স্নেল তার যে একটা নিজস্ব জগৎ, সেই জগতে যদিও সে একটা ছোট্ট প্রাণী, কিন্তু তথাপি সে একটা ছোট্ট জগৎ, যে জগতে সে বিরাজ করে, সেই জগতে বা সেই জায়গায় সে সম্পূর্ণভাবে সন্তুষ্ট, সম্পূর্ণ আত্মসন্তুষ্টি নিয়ে সেখানে সে বসবাস করে। এটা সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করার একটা সুযোগ কিন্তু আমরা পেয়েছি এই কবিতার মধ্য দিয়ে। তো এবার আমি সরাসরি কবিতার লাইন বাই লাইন আলোচনা শুরু করছি। 18th সেঞ্চুরিতে রোমান্টিক যুগের কবিরা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের গ্রামাঞ্চল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে তিনি কবিতা লিখতেন। কিন্তু এখানে উইলিয়াম কপার এসে তার সাবজেক্ট ম্যাটারটা সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। তিনি এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণীগুলো, এখানে একটা শামুকের জীবন নিয়ে তিনি আলোচনা করেছেন। এক কথায়
এর আগে মানে রোমান্টিক যুগের কবিরা মানে মানুষের দৈনন্দিন জীবন বা গ্রামাঞ্চল নিয়ে লিখতেন। এখন তিনি একটি প্রাণীর, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর, তাদের ব্যক্তিগত জীবনের অস্তিত্ব বা তাদের অবস্থান সেই বিষয়ে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। আলোচ্য কবিতাটি দ্য স্নেল, একটি স্নেল, একটা শামুক কিভাবে তার জীবন অতিবাহিত করে সে সম্পর্কেই কিন্তু একটা মাইনিউট একটা বিবরণ এই কবিতার মধ্যে দেওয়া হয়েছে। টু গ্রাস, টু গ্রাস মানে হচ্ছে ঘাস, টু মানে তে মানে ঘাসে, অর লিফ অথবা পাতা, অর ফ্রুট অথবা ফল, অর ওয়াল অথবা ওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ মানে খুব শক্তভাবে লেগে থাকা, স্টিক্স ক্লোজ মানে হচ্ছে শক্তভাবে লেগে থাকা। নর ফেয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। মানে এখানে একটি শামুক ঘাসে, পাতাতে, ফলে অথবা দেওয়ালে কি করে? দ্য স্নেল স্টিক্স ক্লোজ মানে একটা শামুক মানে ঘাসে, পাতাতে, গাছের পাতাতে, ফলে অথবা দেওয়ালে একদম শক্তভাবে মানে আঁঠোসাঁঠোভাবে ক্লোজভাবে লেগে থাকে। নর ফেয়ার্স টু ফল, এবং তার সে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। মানে শামুকের এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে, যখন গাছ বা কোনো ফল বা কোনো দেওয়ালে শক্তভাবে আটকে থাকে তখন তাদের পড়ে যাওয়ার কোনো ভয় নাই, বা সেই ভয়টা তারা উপলব্ধিও করে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার মানে যেন মনে হচ্ছে তারা সেখানেই বেড়ে উঠেছে, অ্যান্ড হাউস সেটাই তাদের বাড়ি, অ্যান্ড অল টুগেদার এবং সব মিলে সমস্ত জায়গাটাই হচ্ছে তাদের বাড়ি, সেখানেই তারা বেড়ে উঠেছে, সেজন্য তাদের পড়ে যাওয়ার কোনো ভয় নাই। উইদিন দ্যাট হাউস সেকিউর হি হাইডস, এবং সেই বাড়িতে, ওই বাড়ির মধ্যেই, উইদিন দ্যাট হাউস মানে ওই বাড়ির মধ্যে, সিকিউর নিরাপদ, হি হাইডস মানে সে নিজেকে লুকিয়ে রাখে। মানে এখানে একটা শামুকের দেহের উপরিভাগটা কিন্তু একটা শক্ত শক্ত খোলস বা খোল দ্বারা কিন্তু আবদ্ধ থাকে, এবং সেই জায়গাটা তাদের কাছে খুবই নিরাপদ, এবং সেই নিরাপদ জায়গাতে খোলের মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে। হোয়েন ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, এমিনেন্ট, এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে লাইকলি টু হ্যাপেন সুন মানে যে ঘটনাটা শীঘ্রই ঘটতে যাচ্ছে, কথায় আপকামিং বিষয়কে বোঝানো হয়েছে। বিটাইডস, বিটাইডস মানে হচ্ছে এখানে নতুন কোনো বিপদ বা সম্ভাবনাময় কোনো বিপদ যেটা খুব ভেরি সুন, খুব তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে আগামীতে, সেই বিষয়টাকেই বলা হচ্ছে এখানটায় এমিনেন্ট বিটাইডস। তাহলে যখন আসন্ন কোনো বিপদ, যে বিপদটা খুব শীঘ্রই তার জীবনে আসতে যাচ্ছে, যেমন অফ স্টর্ম ঝড় থেকে, অর আদার হার্ম বিসাইডস বা ঝড়ের পাশাপাশি অন্য কোনো প্রাকৃতিক ঘটনা থেকে, অফ ওয়েদার আবহাওয়া মানে আবহাওয়া থেকে, ঝড় বা অন্য কোনো বিষয় থেকে যখন কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে, তখন সেই বিপদের হাত থেকে বাঁচার জন্য সেই শামুকটা কী করে? তার দেহটাকে তার শক্ত যে খোল, সেই খোলের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। এক কথায় একটা শামুক তার নিরাপদ জায়গাতে সে বসবাস করে, যখনই আবহাওয়া থেকে কোনো রকম ঝড় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে কোনো বিপদ ঘটনার সম্ভাবনা থাকে, তখন সে নিজেকে সেই খোলের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট মানে হচ্ছে হালকা, টাচ মানে স্পর্শ, হর্নস মানে হচ্ছে শামুকের মুখের সামনে ভাগ এক ধরনের সুর বা সরু সুতোর মতো অংশ থাকে, যেটাকে সুর বলা হয়। সেই সুর মানে শামুকের সেই সুরটা হচ্ছে খুবই স্পর্শকাতর, মানে কোনো একটা কিছু দ্বারা যদি স্পর্শ হয় তাহলে সে কিন্তু সে নিজেকেই সম্পূর্ণভাবে গুটিয়ে নেয়। হর্নস মানে হচ্ছে সুর। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ মানে তার আত্মসংবরণের যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে প্রখর বা তীব্র। হি শ্রিংস ইনটু হিজ হাউস, সে শ্রিংস করে নিজেকে গুটিয়ে নেয়, শ্রিংস মানে হচ্ছে নিজেকে গুটিয়ে নেয়, হিজ হাউস তার বাড়িতে মানে তার খোলের মধ্যে, উইথ মাস ডিসপ্লেজার, মাস মানে হচ্ছে অনেক বেশি, ডিসপ্লেজার মানে অখুশি। তাহলে একটি শামুকের যে সুর থাকে সেই সুরটা এতটাই স্পর্শকাতর যে কোনো কিছু দ্বারা স্পর্শ পেলে সে কি করে? খুব মানে প্রচণ্ড অখুশিভাবে, খুব ডিসপ্লেজারভাবে, অখুশিভাবে সে কী করে? তার
দেহটাকে সম্পূর্ণভাবে তার খোলের মধ্যে মানে প্রবেশ করিয়ে নেয়। হোয়ার এভার হি ডুয়েলস মানে যেখানেই সে বসবাস করুক না কেন, হোয়ার এভার মানে যেখানেই, হি ডুয়েলস মানে বসবাস করা, হি ডুয়েলস অ্যালোন মানে সে যেখানেই বসবাস করুক না কেন সে একাকী বসবাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চেটেলস নান, এখানে চেটেলস শব্দের অর্থ হচ্ছে পার্সোনাল বিলঙ্গিং, মানে এখানে মানে একটা শামুক যেখানেই বসবাস করুক না কেন সেখানে সে অন্য কারোর উপর নির্ভরশীল থাকে না, সে সম্পূর্ণ একাকীভাবে মানে বসবাস করে। এক্সেপ্ট মানে ব্যতিক্রম, মানে নিজে ছাড়া অন্য কেউ সেখানে থাকে না। হ্যাজ সেটেলস নান মানে তার যে নিজস্ব সম্পত্তি, নিজের যে পার্সোনাল বিলঙ্গিং, যে নিজস্ব সম্পত্তি, সেই সম্পত্তি নিয়েই থাকে। সেই সম্পত্তি সে অন্য কাউকে দিতেও চায় না, বা অন্য কারো কাছ থেকে কোনো সম্পত্তি সে উদ্ধার বা পেতেও চায় না। এরকম একটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ঠিক স্বাধীনভাবে যেখানে সে বসবাস করে সেখানে সে একাকী বাস করে, সে অন্য কারোর উপর নির্ভরশীল নাই, বা তার যে নিজস্ব সম্পত্তি আছে সেই সম্পত্তি নিয়েই সে সেখানে বসবাস করে। ওয়েল স্যাটিসফাইড মানে সম্পূর্ণভাবে আত্মসন্তুষ্টি সহকারে, টু হিজ ওন মানে তার নিজস্ব জায়গায়, হোল ট্রেজার মানে সেটাকেই তার নিজস্ব সম্পত্তি বলে মনে করে। একথায় শামুক তার যে নিজস্ব খোল এবং তার যে নিজস্ব সুর, তার সেই সমস্ত বিষয়টা নিয়ে, এক কথায় একটা শামুক স্বয়ং সম্পূর্ণভাবে তার সেই যে সম্পত্তি, তার যে খোল, তার যে সুর, সেটা নিয়ে সম্পূর্ণভাবে একাকী বসবাস করতে চায়। সে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভরশীল নয়, সে সম্পূর্ণ ওয়েল স্যাটিসফাইড অর্থাৎ আত্মসন্তুষ্টি নিয়েই কিন্তু সে তার নিজের জায়গাতে চিরবিরাজমান। এইরকম একটা বৈশিষ্ট্য নিয়ে শামুক কিন্তু বসবাস করে। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, এখানে হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসীরা সাধারণত তাদের সংসার জীবন ত্যাগ করে মানে বনে জঙ্গলে নিরিবিলি নির্জন জায়গাতে গিয়ে সে জীবনযাপন করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে কি করে, সাধনা করে। এ হচ্ছে হারমিটদের জীবন। ঠিক হারমিটদের জীবনের মতো শামুকও তার সম্পূর্ণভাবে একাকিত্বভাবে জীবনযাপন করতে চায়। তাহলে হারমিট লাইক অর্থাৎ সন্ন্যাসীর মতো জীবনযাপন করে শামুক। হিজ লাইফ হি লিডস এবং সন্ন্যাসীর মতো সে জীবন লিড করে, জীবন পরিচালনা করতে চাই। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, ব্যাঙ্কুয়েট শব্দের অর্থ হচ্ছে নৈশ ভোজন। নৈশ ভোজনে অংশগ্রহণ করার জন্য মানুষের যেমন প্রয়োজন হয় একজন পার্টনার, একজন সঙ্গী, একজন সাথী, যার সঙ্গে গল্প করতে করতে সে নৈশ ভোজনে যাবে বা নৈশ ভোজনে মানে এনজয় করতে যাবে। ঠিক এখানে কিন্তু নো পার্টনার মানে কোনো রকম পার্টনার বা সঙ্গী বা সাথী প্রয়োজন নেই একটা শামুকের। অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস অর্থাৎ নৈশ ভোজনে অংশগ্রহণ করার জন্য অন্যান্য প্রাণী বা মানুষের যেমন সঙ্গী সাথীর প্রয়োজন হয়, তেমনি এখানে কিন্তু ওই শামুকের কিন্তু কোনো রকম সঙ্গী বা সাথীর প্রয়োজন নাই। সে সম্পূর্ণ হারমিট লাইক অর্থাৎ সন্ন্যাস জীবনের মতো একাকী সে জীবন পরিচালনা করে। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান যদি এবং কারো সঙ্গে তার সাক্ষাৎ হয়, অনলি ফিডস তাহলে সে খেয়ে নেয়, দ্য ফাস্টার দ্রুত। যদি কারোর সঙ্গে তার দেখা হয় তাহলে কি করে, সে খুব তাড়াতাড়ি সেই সঙ্গী সাথীদেরকে সে দ্রুত, ফাস্টার মানে দ্রুত সে খেয়ে নেয়। ফিডস মানে হচ্ছে খেয়ে নেওয়া। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, কোনো ব্যক্তি যদি একটা শামুককে কি করে, খোঁজার চেষ্টা করে। সিক্স মানে হচ্ছে খোঁজা। হু সিক্স হিম যদি কেউ খোঁজার চেষ্টা করে বা কেউ খোঁজে, মাস্ট বি ওর্স মানে সে অবশ্যই হবে। ওর্স হচ্ছে সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড। দেন ব্লাইন্ড মানে সে অন্ধের চাইতেও অক্ষম বা অন্ধের চাইতেও সে মানে খারাপ। মানে অ্যাকচুয়ালি একটা শামুককে খুঁজে পাওয়া কিন্তু সম্ভব নয়, কারণ হচ্ছে কি, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, মানে একটা শামুক এবং তার বাড়ি এতটাই কম্বাইন্ড, এতটাই পরস্পরের সঙ্গে সংযুক্তভাবে থাকে যে তাদেরকে আলাদাভাবে খুঁজে পাওয়া যায় না। তার বাড়ি এবং সে শামুক নিজেই এতটাই মানে সম্পৃক্ত পরস্পরের উপর যে শামুককে খুঁজে পাওয়া যাবে না। যদি খোঁজা হয় তাহলে সেই খোলটাকে খুঁজে পাওয়া যাবে। সেই জন্যই এখানে শামুক বলছে
মানে কবি বলছেন হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড। একটা শামুককে যদি কেউ খোঁজার চেষ্টা করে তাহলে সে অবশ্যই অন্ধের চাইতেও মানে অক্ষম বা অন্ধের চাইতেও খারাপ। কারণ হি অ্যান্ড হিজ হাউস মানে কারণ শামুক এবং তার যে বাড়িটা আর সো কম্বাইন্ড একে অপরের সঙ্গে পরস্পরভাবে সংযুক্ত হয়ে থাকে, কম্বাইন্ড হয়ে থাকে। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ এটাকে মানে খোঁজার চেষ্টা করে, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাহলে সে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। ইটস মাস্টার, এর মালিককে, এই শামুকের মালিককে এটা খুঁজতে সে সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। মানে শামুকের মালিকটা যে কে সেটা খুঁজতে সে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এই হলো দ্য স্নেল কবিতাটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সহজ সরল বাংলায় অনুবাদ করার চেষ্টা করলাম। আশা করি আমার এই আলোচনা তোমাদের খুবই বোধগম্য হবে এবং তোমরা সহজেই এই কবিতাটি বুঝতে পারবে। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবং যাওয়ার সময় তোমাদেরকে একটাই কথাই বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথম, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে এই ধরনের ভিডিওগুলো সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো বিদায় নিচ্ছি এখানে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক এভরিবডি।